আব্বাসীয় খিলাফতের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হল তৃতীয় খলিফা আল মাহদির ১০ বছরের শাসন। তো চলুন এই সময়টাকে একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, ৭৭৫ খ্রিস্টাব্দে আল মাহদি যখন ক্ষমতায় আসলেন তখন পরিস্থিতিটা ছিল কিন্তু বেশ অন্যরকম। তার বাবা খলিফা আল মানসুর ছিলেন ভীষণ কঠোর একজন শাসক। তার সময়ে ছোটখাটো বিদ্রোহ অত্যন্ত কঠিন হাতে দমন করা হতো। কিন্তু আল মাহদি ঠিক তার বাবার উল্টো পথে হাঁটলেন। তিনি শুরু করলেন এক নতুন, উদার আর শান্তিপূর্ণ নীতি। আর দেখুন, ক্ষমতায় এসেই তিনি এমন সব কাজ করা শুরু করলেন যা সরাসরি সাধারণ মানুষের মন জিতে নিয়েছিল। যেমন তিনি অন্যায়ভাবে বন্দী থাকা অনেককে মুক্তি দিলেন, প্রচুর দান খয়রাত করলেন। মানে তার প্রত্যেকটা কাজেই একটা নতুন আর ভালো সময়ের ইঙ্গিত ছিল। এই যে দেখুন, তার পরিকল্পনাটা কতটা গোছানো ছিল। তিনি শুধু মানুষকে টাকা পয়সা দিয়েই সাহায্য করেননি, রাস্তাঘাটে সরাইখানা বানিয়ে প্রহরী বসিয়ে মানুষের যাতায়াত নিরাপদ করেছিলেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, সাম্রাজ্যের সব খবরাখবর রাখতে আমিন নামে একটা নতুন গোয়েন্দা বিভাগও চালু করেন, যা তার শাসনকে আরও মজবুত করে তুলেছিল। তবে একটা কথা পরিষ্কার করে দিতে তিনি একদমই দেরি করেননি, আর সেটা হল তার উদারতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে। যখনই রাষ্ট্রের নিরাপত্তা বিপদের মুখে পড়েছে তিনি কিন্তু ততটাই কঠোর হয়েছেন। আর এখান থেকেই শুরু হল তার শাসনের আসল পরীক্ষা। বেশ কিছু অদ্ভুত আর বিপজ্জনক অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিল, যা তার এই উদার নীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। প্রথম বড় ধাক্কাটা আসলো খোরাসান প্রদেশ থেকে। সেখানে এক অদ্ভুত আর রহস্যময় চরিত্রকে ঘিরে এমন এক বিদ্রোহ শুরু হল, যা ছিল একই সাথে রাজনৈতিক এবং আদর্শিক একটা লড়াই। এই লোকটা মানে হাশিম ইবনে হাকিম কোনো সাধারণ বিদ্রোহী ছিল না। সে নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করত আর সবসময় মুখে একটা ওড়না দিয়ে রাখত। তার এই রহস্যময় ব্যক্তিত্ব আর ধর্মীয় প্রভাব দিয়ে সে সরাসরি খিলাফতের ভিত্তিকেই চ্যালেঞ্জ করে বসেছিল। দেখুন তো ঘটনাটা। হাশিম নিজেকে ঈশ্বর দাবি করে সাদা পোশাক পরা একদল অনুসারী জোগাড় করল, আর তারা চারদিকে অশান্তি ছড়ানো শুরু করল। কিন্তু আল মাহদি দেরি না করে একটা বিশাল সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। আর শেষটা তো আরও নাটকীয়। পরাজিত হয়ে হাশিম নিজেই আগুনের গর্তে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাটা প্রমাণ করে আল মাহদি প্রয়োজনে কতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন। এরপর আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল জিন্দিক নামে একটা গোষ্ঠী। এরা পারস্যের এক পুরনো মতবাদে বিশ্বাস করত, যা ছিল অনেকটা নাস্তিক্যবাদী সাম্যবাদের মতো। আব্বাসীয় খিলাফতের ধর্মীয় আর সামাজিক কাঠামোর জন্যে এই চিন্তাগুলো ছিল সরাসরি একটা হুমকির মতো। তাই আল মাহদি এদেরকে শুধু বিদ্রোহী হিসেবে দেখেননি, বরং একটা ক্ষতিকর আদর্শ হিসেবে দেখেছিলেন, যা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা দরকার। দেশের ভেতরের এই ঝামেলাগুলো তো চলছিলই, কিন্তু একই সাথে বাইরের এক পুরনো শত্রুও মাথাচাড়া দিয়ে উঠেছিল, আর তারা হল শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্য। আসলে বাইজেন্টাইনরা তাদের শান্তি চুক্তি ভেঙে আব্বাসীয়দের এলাকায় হঠাৎ করে আক্রমণ চালানো শুরু করে। এর ফলে একটা দ্রুত আর শক্তিশালী সামরিক জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। আল মাহদি এই বিশাল সামরিক অভিযানের দায়িত্ব তুলে দেন তার তরুণ ছেলে হারুনের হাতে। আর এই একটা সিদ্ধান্তই আব্বাসীয় খিলাফতের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেবে। হারুনের অভিযান এতটাই সফল হয়েছিল যে, ভাবুন একবার, তৎকালীন বিশ্বের অন্যতম সেরা শক্তি বাইজেন্টাইন সাম্রাজ্য শুধু যে হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হল তাই নয়, বরং আব্বাসীয়দের বছরে বছরে বিপুল পরিমাণ কর দিতেও রাজি হল। এটা ছিল আব্বাসীয়দের জন্য একটা অসাধারণ সামরিক এবং কূটনৈতিক বিজয়। এই বিজয়ের ফলে শুধু সাম্রাজ্যের সীমান্তই সুরক্ষিত হল না, বরং ইতিহাসে এক নতুন কিংবদন্তির জন্ম হল। বাবা আল মাহদি তার ছেলের এই সাফল্যে খুশি হয়ে তাকে আর রাশিদ উপাধি দিলেন, যে নামে তিনি একদিন ইতিহাস কাঁপাবেন। তার শাসনামলের শেষের দিকে এসে আল মাহদির মূল চিন্তাটা ছিল যে স্থিতিশীল আর সমৃদ্ধ সাম্রাজ্য তিনি তৈরি করলেন, তার ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে সুরক্ষিত করা যায়। ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য আল মাহদি একটা পরিষ্কার পরিকল্পনা করেছিলেন। বলা হয় যে তার প্রভাবশালী স্ত্রী সম্রাজ্ঞী খাইজুরানের একটা বড় ভূমিকা ছিল এখানে। তিনি তার দুই ছেলে মুসা আর হারুনকে পর্যায়ক্রমে উত্তরাধিকারী হিসেবে ঠিক করে দেন, যাতে ক্ষমতার হাতবদলটা মসৃণভাবে হয়। তো তার শাসনকাল থেকে আমরা কি বুঝতে পারলাম? মাত্র ১০ বছরে তিনি খেলাফতকে ভেতর এবং বাইরে দুই দিক থেকে এতটাই শক্তিশালী করে গিয়েছিলেন যে এটা সম্পদ আর স্থিতিশীলতার এক মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে গিয়েছিল। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়।
আল মাহদির শাসনকাল হয়তো খুব দীর্ঘ ছিল না, কিন্তু সম্ভবত এটাই ছিল সাম্রাজ্যের এক কঠিন শুরুর পর তার ছেলে হারুন আল রশিদের সেই বিখ্যাত স্বর্ণযুগের পথে সবচেয়ে জরুরি সেতুবন্ধন।